4 দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তিনি। দেখতে পাচ্ছি বিমানবন্দরের সামনে খুবই আন্দোলন হচ্ছে, তাণ্ডব হচ্ছে ডক্টর ইউনূসের। কি হবে দেখুন। এদিকে আজ ডক্টর ইউনূস লন্ডন থেকে দেশে এসেই কঠিন বিপদে পড়েন। লন্ডনের নতুন অনেক সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে কেঁপিয়ে তুলেছেন। দেশে এবার গৃহযুদ্ধের পরিস্থিতি হয়েছে, সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। 2 গাড়ি সেনাবাহিনী গেছে শুধুমাত্র একজন নেতা তার রাজনৈতিক প্রতিপক্ষ অবরুদ্ধ করে রেখেছে তা থেকে উদ্ধার করতে, কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে পুলিশ এসেছে, সেনাবাহিনী এসেছে, কিন্তু তারা এখনো ভিপি নুরুর ভাষায় সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি। সমস্যার শুরু কোথায়? আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় ধাক্কাটা খেলেন মোহাম্মদ ইউনূস। তিনি লন্ডন সফরে গেলেন, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিছুতেই তার সঙ্গে দেখাই করলেন না। অলরেডি প্রশ্ন তোলা শুরু হয়ে গেছে যে তাহলে কিসের জন্য লন্ডন সফরে গিয়ে বাংলাদেশের কয়েক কোটি টাকা নষ্ট করলেন মোহাম্মদ ইউনূস। আসলে মোহাম্মদ ইউনূস প্রথম থেকে একটা বিষয় জানতেন, বাংলাদেশের মানুষ যে কথাগুলো শুনতে চায় ঠিক সেই কথাগুলোই বলার চেষ্টা করেছেন মোহাম্মদ ইউনূস। শেষ হলো ডক্টর ইউনূসের 11তম ঘটনাবহুল বিদেশ সফর। ডিসেম্বরে যে নির্বাচনটা চাচ্ছিল সবাই মাথা গরম কইরা, তারা কিন্তু একটু চুপসে গেছে, কিন্তু চুপসে গেল মেনে নিবে, যেহেতু নেতায় নেতায় কথা হয়েছে। ডক্টর ইউনূস সাহেবের যে সেক্রেটারিয়েট এবং তার যে হ্যান্ডস, তাদের নিশ্চয়ই কিছুটা খামখেয়ালি আছে। খামখেয়ালি কারণে হয়তো যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উনি দেখা করেন নাই। প্রফেসর ইউনূসের বহুল আলোচিত, কোনো ক্ষেত্রে সমালোচিত যুক্তরাজ্য সফর শেষ। প্রফেসর ইউনূস ঘরে ফিরছেন আজকে। গতকালকে আমরা তারেক রহমানের সঙ্গে সর্বশেষ মিটিং দেখেছি এবং অনেকেই বলছেন যে প্রফেসর ইউনূস সব থেকে বেশি হাইলাইট হয়েছেন তারেক রহমানের সঙ্গে এই মিটিং এর মাধ্যমে, কারণ বিদেশের মাটিতে, মানে যুক্তরাজ্যের মাটিতে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি ডক্টর ইউনূস 4 দিনের লন্ডন সফর শেষে আজকে সকালে তিনি দেশে ফিরেন এবং দেশে ফেরার পর থেকেই অনেক চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটতেছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস যখন লন্ডনের মধ্যে সফর করতে গিয়েছিলেন তখন কিন্তু এয়ারপোর্টের সামনে আন্দোলন হয়েছিল। আওয়ামী লীগ কর্মীরা তার বিরুদ্ধে এক প্রকার আক্রমণ করার চেষ্টা করেছিল, সেইটা আপনারা দেখেছেন। এখন কি হয়েছে, আজ 4 দিন পরে এসে আরও অনেক ঘটনা ঘটতেছে। গাইজ, ডক্টর ইউনূস লন্ডনের মধ্যে অনেকের সাথে অনেক বৈঠক করেন, তারেক জিয়ার সাথে বৈঠক করেন এবং আরও অনেকের সাথে। গাইজ, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই, দেশের সর্বশেষ রাজনৈতিক আপডেট এবং দেশটা সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। শেষ হলো ডক্টর ইউনূসের 11তম ঘটনাবহুল বিদেশ সফর। এই প্রসঙ্গটা নিয়ে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের একটি সফর করলেন লন্ডনে, এবং এই সফরের অর্জনকে আপনারা জানেন যে এটি শুরু থেকে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এটি সরকারি সফর, এটি দ্বিপাক্ষিক সফর ইত্যাদি নানান কিছু রং মাখানো হয়েছিল, কিন্তু আসলে এই সফরটি কিছুই না, নাথিং। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ পায়নি, যুক্তরাজ্যের রাজা 3য় চার্লসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের একটি গাল গল্প দিয়েছে, আসলে বৈঠক হয়নি, অর্থাৎ সরকারি পর্যায়ে কোনো বৈঠকই হয়নি। এখানে যেটি হয়েছে বাংলাদেশ বিষয়ে সেটি হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে। এই লন্ডন বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল তারেক রহমানের সাথে বৈঠক। এই যে ছবিগুলো দেখুন তো, তারেক রহমান লন্ডনে আছেন, তিনি দেশে আসেননি, তার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ওকে। এই যে দেখুন খলিলুর রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা কি বাংলাদেশে বৈঠক করতে পারেন না? এমন ভাবে পতাকা বৈঠক করছেন, মনে হয় যেন বাংলাদেশের বৈঠক হতে হবে লন্ডনে, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, এসব জায়গায়। দেশের সমস্যা দেশে সমাধান করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ব্যর্থ সফর, 11তম সফর, 11টি সফর করলেন। আপনারা জানেন, আমি একটু সফরগুলো রিভিউ করতে চাই। ডক্টর ইউনূস সফর করেছেন আমেরিকা, আজারবাইজান, মিশর, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, চীন, থাইল্যান্ড, কাতার, ভ্যাটিকান সিটি, জাপান এবং সর্বশেষ যুক্তরাজ্য সফর তিনি শেষ করলেন। খরচ হয়েছে বিপুল খরচ, যুক্তরাজ্য সহ প্রায় 300 কোটি টাকার একটা খরচ, এবং ব্যয় হয়েছে 70 দিনের বেশি, 73-74 দিনের মতো সময় অতিবাহিত হয়েছে। কিন্তু সরকার ক্ষমতায় আছে 300 দিন, 300 দিনের কিছু বেশি। 300 দিনের মধ্যে 70-75 দিন দেশের বাইরে, অর্থাৎ 25% দেশের বাইরে।
মজার বিষয় হলো এই 11টি সফরের কোনো দেশ তাকে আমন্ত্রণ জানায়নি। সবগুলো সফরই মূলত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মেলনে যোগদান, এবং যুক্তরাজ্য সফরটিও একটা তথাকথিত বিতর্কিত নানান বিতর্কের মাধ্যমে প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবার নামে একটা বিশাল বাহিনী সহ প্রফেসর ইউনুস যুক্তরাজ্যে গমন করেছেন। লন্ডনের বিলাসবহুল হোটেল ডাচেস্টারের 37টি রুম 4 দিনের জন্য বুক করা হয়েছিল। এবং নানা ঘটনাবহুল বিশাল টিম নিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এটি একটা ব্যক্তিগত সফর, এটি একটা মধুচন্দ্রিমার সফর যদি বলেন। বাংলাদেশের আসলে কোনো লাভ হচ্ছে না, বাংলাদেশ ধুঁকছে। আপনি চিন্তা করুন, বাংলাদেশ এই মুহূর্তে হাজারো সমস্যায় জর্জরিত। সেখানে 300 দিনের কর্মদিবসের মধ্যে 25% এদেশের সরকার প্রধান বিদেশে কাটিয়ে দেয়, 300 কোটি টাকা খরচ করে। অথচ বাংলাদেশ এই মুহূর্তে নানা অনিশ্চয়তার দোলাচলে দুলছে। তারেক রহমানের সাথে বৈঠক করা মানেই কি বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাওয়া? তারেক রহমান কতটুকু প্রতিনিধিত্ব? ধরুন দেশের 30 বা 40% মানুষের প্রতিনিধিত্ব। প্রফেসর ইউনুসের বহুল আলোচিত, কোনো ক্ষেত্রে সমালোচিত যুক্তরাজ্য সফর শেষ। প্রফেসর ইউনুস ঘরে ফিরছেন আজকে। গতকালকে আমরা তারেক রহমানের সঙ্গে সর্বশেষ মিটিং দেখেছি এবং অনেকেই বলছেন যে প্রফেসর ইউনুস সব থেকে বেশি হাইলাইট হয়েছেন তারেক রহমানের সঙ্গে এই মিটিংয়ের মাধ্যমে। কারণ বিদেশের মাটিতে, মানে যুক্তরাজ্যের মাটিতে আদতে কোনো দ্বিপাক্ষিক সমঝোতা কিংবা দ্বিপাক্ষিক কোনো মিটিং ছিল না। মূলত হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা, এই দুটোই বড় ইস্যু ছিল প্রফেসর ইউনুসের এই সফরে। সেই সফরটাকে অনেকে রাষ্ট্রীয় সফর কিনা সেই আলোচনা করেছেন। এই আলোচনার মাঝেই যখন প্রফেসর ইউনুসের রাষ্ট্রীয় সফরে, মানে সফরের রাষ্ট্রীয় কি ব্যক্তিগত নাকি কি সফর, সেটা তিনিই ভালো বলতে পারবেন। আসিফ নজরুল এরকম একটা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন, তিনি মন্তব্য করতে চাননি এই সফরটা রাষ্ট্রীয় সফর কিনা। তখন বোঝাই যায় যে কোথাও না কোথাও গলদ রয়েছে। সেই রকম একটা প্রেক্ষাপটে গতকালকে যখন শেষ দিন ছিল, তখন আমরা দেখলাম যে আল জাজিরার সাংবাদিক জুলকার নায়েন সাহেব একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক ভেতরের তথ্য সামনে আনার চেষ্টা করলেন এবং সেখানেই প্রফেসর ইউনুস কোন হোটেলে ছিলেন, দিনে প্রতি রাতের জন্য সেই হোটেল ভাড়া একটি রুমের, শুধুমাত্র তার রুমের ভাড়া দিতে হয়েছে 10 লক্ষ টাকা, এরকম একটি তথ্যবহুল এবং প্রমাণ সহ একটি পোস্ট দিয়েছেন, যে পোস্টটা আবার অনেকেরই চক্ষুশূল হতে শুরু করেছে। প্রফেসর ইউনুস প্রায় 39 জনের বহর নিয়ে যুক্তরাজ্য সফরে গিয়েছেন। বিশাল বহর, যে বহর আসলে কল্পনাতীত বহর। কারণ হচ্ছে যে তার এই সফরটা রাষ্ট্রীয় সফর কিনা যখন প্রশ্ন হচ্ছে, তখন 39 জনের বহর কেন থাকবে, কোন কাজে থাকবে, সেই প্রশ্নও সামনে এসে যাচ্ছে। আদতে প্রফেসর ইউনুসের এই সফরে শুধুমাত্র হোটেল বিলেই, আবাসিক হোটেলের যে খরচ, সেই খরচই কত আসলো সেরকম একটা ভাউসারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন জুলকার নায়েন সাহেব। চলুন একটু গবেষণা করে দেখা যাক প্রফেসর ইউনুস রাষ্ট্রীয় কোষাগারের কত টাকা খরচ করলেন শুধুমাত্র হোটেলে থাকা বাবদ এই সফরে, তার বহর নিয়ে। তার থাকা নিয়ে হয়তো বিতর্ক নেই, কিন্তু 39 জনের যে বহর, সেই বহরের কার্যকারিতা নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো দিন প্রশ্ন উঠতেও পারে। প্রফেসর ইউনুস যে হোটেলে ছিলেন সেই হোটেলের একটা ডিটেল জুলকার নায়েন সাহেব তার ফেসবুক পোস্টে দিয়েছেন। সেই প্রসঙ্গে একটু পরে আসছি, তার আগে একটা মজার প্রসঙ্গে কথা বলি। জুলকার নায়েন সাহেব তার আগের একটা পোস্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীকে হাস্যোজ্জ্বলভাবে একান্তে কথা বলতে দেখা যাচ্ছে। তার পাশে অনেকজন রয়েছে। সেই ছবিটাকেই অনেকটা কার্টুনের ভঙ্গিতে ব্যঙ্গ করে দুইজনের সংলাপ কি হতে পারে সেরকম একটা ফটো কার্ড তিনি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে টিউলিপ সিদ্দিকি চেয়ারম্যানকে বলছেন, দোস্ত তোরে ধন্যবাদ জানানোর ভাষা নাই। এরপরে চেয়ারম্যান তার যে উত্তর, টিউলিপ সিদ্দিকের উত্তর, সেই উত্তরে বলছেন, দূর তোর ধন্যবাদ, তুই তো আবার লোট্টা হুটকি দিয়ে ভাত খাইছস নি, লগে দি হিয়াস ইস। মানে চিটাগাং অঞ্চলের ভাষা সম্ভবত, সেই ভাষায় তিনি লিখেছেন। লিখে এই ছবি, ব্যঙ্গ ছবির মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন সম্ভবত যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে টিউলিপ সিদ্দিকির খুবই অন্তরঙ্গ সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এবং প্রফেসর ইউনুস যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি, সেই সাক্ষাৎ না পাওয়ার অন্যতম কারণ টিউলিপ সিদ্দিকি। কারণ টিউলিপ সিদ্দিকি প্রফেসর ইউনুসের সাক্ষাৎ চেয়েছিলেন, প্রফেসর ইউনুস সেই সাক্ষাৎ দেননি। সেই কারণেই টিউলিপ সিদ্দিকি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে এক ধরনের বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি যেন প্রফেসর ইউনুসকে সাক্ষাৎ না দেন। অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হওয়ার অন্যতম পেছনের নায়ক টিউলিপ সিদ্দিকি, এরকম একটা ইঙ্গিত জুলকার নায়েন সাহেব এই ছবির মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছেন। অন্যদিকে প্রফেসর ইউনুস যে হোটেলে ছিলেন, সেই হোটেলের
বলা হচ্ছে, জুলকারনাইন সাহেব বলছেন সেই হোটেলে প্রতি রাতে তিনি যে রুমে ছিলেন সেই রুমের প্রতি রাতের ভাড়া হচ্ছে 10 লক্ষ টাকা, বাংলাদেশি টাকায় 10 লক্ষ টাকা, এবং 4 রাতের জন্য ভাড়া করা হয়েছে 40 লক্ষ টাকা। 4 রাত থাকার জন্য তাকে দিতে হয়েছে, এর বাইরে তো খাওয়া সহ অন্যান্য খরচ রয়েছে, সেটা দ্বিগুণেরও বেশি হবে, এটা নিশ্চিত করেই বলা যায়। এখন দেখা যাক যে জুলকারনাইন সাহেব তার ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন। সাথে তিনি একটি হোটেলের যে বিল ভাউচার, সেই বিল ভাউচারও দিয়েছেন। দুটো ব্যাপারই একসাথে আপনারা দেখে নিতে পারেন। সেখানে সেই ছবি দিয়ে জুলকারনাইন সাহেব লিখেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর দল 9 জুন 2025 যুক্তরাজ্য সফরে আসেন। তাদের অবস্থানের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দ্য হোটেল ডরচেস্টারে 4 রাতের জন্য যে 37টি রুম রিজার্ভ করা হয়, 37টি রুম রিজার্ভ করা হয়েছে 39 জনের জন্য। এটা খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার। তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় 39 জনের সফর দলে 4 রাত অবস্থানের জন্য ব্যয় করা হয়েছে সর্বমোট 2,10,325 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 3.5 কোটি টাকারও বেশি। সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষ যেখানে অবস্থান করেছেন প্রধান উপদেষ্টা, সেটি দৈনিক 6,045 পাউন্ড বা 10 লক্ষ টাকা ভাড়া হয় প্রতি রাতের জন্য। কেবল তার কক্ষেরই ভাড়া আসে, বিল আসে 40 লক্ষ বা 24,180 পাউন্ড। দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন, তার নিরাপত্তা ও মর্যাদার বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলেই তিনি তার দল অবস্থান করেন, কিন্তু তার এই সফরে বাংলাদেশ কি পেল বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ জুলকারনাইন সাহেব একটা প্রশ্ন তুলেছেন যে এটা যদি রাষ্ট্রীয় সফর হয়ে থাকে তাহলে এই সফর থেকে বাংলাদেশ কি পেল। ব্রিটিশ রাজার কাছ থেকে ব্যক্তিগত অর্জন গ্রহণ করেছেন এমন কথা বলা হয়েছে। আর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলেও জানা যায়নি। এছাড়া লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও তিনি ও তার দল ভ্রমণ করেছেন এমিরেটস এয়ারে। এমিরেটসের ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের ভাড়াও বিমানের তুলনায় অনেক বেশি। আর সরকার প্রধান হিসেবে তিনি দেশের ফ্ল্যাগ ক্যারিয়ারে ভ্রমণ করবেন এমনটাই তো কাম্য। অর্থাৎ দেশি বিমানে না উঠে তিনি এমিরেটসের ফ্লাইটে উঠেছেন এমন কথাও জুলকারনাইন সাহেব বলেছেন, এবং সেটা উল্লেখ করার মূল কারণ হচ্ছে যে এমিরেটসের ভাড়া অনেক বেশি বিমানের চাইতে। সেই দিক থেকে বলা যায় যে এই সফরে 39 জনের বহর নিয়ে সফরে বিপুল অঙ্কের টাকা খরচ করা হয়েছে। সেই খরচের বিনিময়ে বাংলাদেশ কি কি পেয়েছে, বাংলাদেশের ভাগ্যে কি কি জুটেছে, সেই ব্যাপারগুলো সরকারের তরফ থেকে পরিষ্কার করা উচিত। আদৌ কি বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে এই সফরে কিছু পেল, নাকি একমাত্র পাওয়া তারেক রহমানের সঙ্গে এক ধরনের সমঝোতা, এই প্রাপ্তিটাই হলো? এই প্রাপ্তিটা হলে তো সেটা এক ধরনের বোধহয় ভালোই, যে দেশ কোনো ক্রান্তিকালের মধ্যে পড়বে না, দেশ একটা সুস্থভাবে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাবে। এটিই বা কম প্রাপ্তি কিসের? আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় ধাক্কাটা খেলেন মোহাম্মদ ইউনূস। তিনি লন্ডন সফরে গেলেন, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিছুতেই তার সঙ্গে দেখাই করলেন না। অলরেডি প্রশ্ন তোলা শুরু হয়ে গেছে যে তাহলে কিসের জন্য লন্ডন সফরে গিয়ে বাংলাদেশের কয়েক কোটি টাকা নষ্ট করলেন মোহাম্মদ ইউনূস। আসলে মোহাম্মদ ইউনূস প্রথম থেকে একটা বিষয় জানতেন, বাংলাদেশের মানুষ যে কথাগুলো শুনতে চায় ঠিক সেই কথাগুলোই বলার চেষ্টা করেছেন মোহাম্মদ ইউনূস। আর এই বলতে বলতে কখন নিজের জালে নিজেই যে ফেসে গেছেন তার হদিস তিনি নিজেই পাননি। মোহাম্মদ ইউনূস বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মিটিং করবেন এবং যত টাকা আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে, ব্রিটেনে পাচার করেছে, সেই টাকাগুলোকে ফিরিয়ে আনার তিনি চেষ্টা করবেন। কিন্তু ঘটনা প্রবাহ কিভাবে এগোলো লন্ডনে? তিনি বিমানবন্দরে নামলেন, তার গাড়িতে ছোড়া হলো ডিম, পাউরুটি, কলা এবং বিভিন্ন জায়গায় স্লোগান উঠলো গো ব্যাক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ক্ষুব্ধ জনসাধারণ পরিষ্কারভাবে বললেন আসলে মানবাধিকার ধ্বংসের সব থেকে বড় ভূমিকা যিনি পালন করেছেন তার নাম মোহাম্মদ ইউনূস, এবং শেষ 8 মাসে বাংলাদেশকে কার্যত নরকে পরিণত করে দিয়েছেন এই স্বৈরাচারী অধ্যাপক। মোহাম্মদ ইউনূস শুরুটা হয়েছিল এরকম ভাবেই। পরবর্তীকালে তিনি মোদির বিপক্ষে কথাবার্তা বলে ভারত বিরোধিতাকে ফের একবার খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের মিডিয়া সে কথাগুলো প্রচার করে, বাংলাদেশের জনগণ আনন্দে উদ্বেলিত হয়ে যায়। কিন্তু আসল সময় যে কাজে মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন বলে দাবি করেছিলেন, সেই কাজটাই মোহাম্মদ ইউনূস কি করতে পারলেন? এই প্রশ্ন কিন্তু পাশাপাশি বাংলাদেশের সমাজ মাধ্যমে উঠতে শুরু করে। সত্যি কি ব্রিটিশ প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন? একাধিকবার প্রশ্নবিদ্ধ হন মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। এই প্রেস সচিব কথায় বার্তায় এত মিথ্যা কথা বলেন যে তিনি এই প্রথমবার সর্বসমক্ষে বিপদে পড়লেন। তিনি কি বললেন? তিনি বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি ব্রিটেনেই নেই। তিনি বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি এখন কানাডা সফরে আছে, কানাডা সফর থেকে ফিরে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করা তার পক্ষে পসিবল নয়। কিন্তু খবর সত্যি সেটা কখনো চাপা থাকে না। প্রচার হয়ে যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন, তিনি সংসদীয় অধিবেশনকে অ্যাটেন্ড করছেন, বাজেট নিয়ে ঘোষণা করবেন। অর্থাৎ ব্রিটেনে থাকা অবস্থাতেও একটা দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না, এটা তো হতেই পারে না। যা এই প্রথমবারের জন্য হলো, এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে বর্তমান অবস্থান তা কিন্তু ফের একবার সকলের সামনে আবার কিন্তু নিয়ে চলে এলো, এবং বোঝা গেল আন্তর্জাতিক নেতা হওয়া তো দূরের কথা,
এই মোহাম্মদ ইউনূসের পাড়ার নেতা হওয়ার যোগ্যতাও হয়তো নেই। প্রেস সচিবকে কাজে লাগিয়ে দিনের পর দিন বাংলাদেশের জনগণের আবেগকে নিয়ে খেলতে চান এই মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন বিমস্টেক সম্মেলন হয়, মানে বৈঠক হয়, তখন এই প্রেস সচিবই কিন্তু ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দেন। তিনি বলেন এই মিটিং এ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন মোহাম্মদ ইউনূস। এমনকি একাধিক এমন দাবি তিনি করেছিলেন যাতে পরিষ্কার বোঝা গেছে বাংলাদেশ নাকি ভারতবর্ষের সঙ্গে মিটিংটি চাইনি, বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করতে অনেক বেশি আগ্রহ ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর। পরবর্তীকালে পরিষ্কার হয়ে যায় আসলে বাংলাদেশ হাতে পায়ে ধরে সেই মিটিং এর ব্যবস্থা করেছিল। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এই মিটিং এর নাটকটা নিয়ে আজকে মোহাম্মদ ইউনূসের আসল চরিত্র কিংবা আসল মুখোশ ফের একবার বাংলাদেশের জনগণের সামনে উন্মোচিত হয়ে যায়। এবং মোহাম্মদ ইউনূস কূটনীতি যে বোঝেন না তা আমি একাধিক ভিডিওতে বলেছি। তিনি ডিপ্লোমেসি বোঝেন না, তিনি জিওপলিটিক্যাল একাধিক স্ট্র্যাটেজি বোঝেন না, তিনি শুধুমাত্র গিমিক দেওয়া কথাবার্তার উপর ভিত্তি করে রাজনীতি করেন। মোহাম্মদ ইউনূস আশা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সঙ্গে মিটিং করবেন। কত অঙ্কে কত দুর্বল হলে এই ধরনের আশা তিনি করতে পারেন এবং সেই আশা তিনি করে সাধারণ মানুষের মধ্যে স্প্রেড আউট করে দিতে পারেন, তার প্রকৃত উদাহরণ কিন্তু মোহাম্মদ ইউনূসের এই লন্ডন সফরের ব্যর্থতা। কেন আমি বলছি কথা? ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন মিটিং করলো না আগে বোঝার চেষ্টা করুন। দেখুন বর্তমানে মোহাম্মদ ইউনূসের ভ্যালিডিটি কি? মোহাম্মদ ইউনূসের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সেনা প্রধান তাকে জোর করে মাথায় বসিয়ে দিয়েছে, অর্থাৎ নির্বাচিত সরকার নয়। জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। এই নতুন সরকারের সঙ্গে আলাপ আলোচনা করাই আন্তর্জাতিক একাধিক প্রভাবশালী দেশই তো প্রেফার করবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আজকে আছে কালকে নেই। তাদের সঙ্গে যদি কোনো আলোচনা হয় এই রেজাল্ট 6 মাসের মধ্যে পাওয়া যাবে না, আর এই লং টার্ম ভ্যালিডিটির দিক থেকেও কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন থেকে যাবে। ফলে কোনো প্রভাবশালী দেশই ভারতের বিপক্ষে গিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই মুহূর্তে মিটিং করবেন না। তার চূড়ান্ত রিফ্লেকশন কিন্তু আপনারা ব্রিটেনেই দেখতে পেলেন। এই মুহূর্তে ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্কটা একটু গভীরে গিয়ে বোঝা যাক। যখন অপারেশন সিন্দুর চলছিল তখন অন্য কোনো দেশের প্রতিনিধি চট করে কিন্তু ভারত সফরে আসেননি, এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। সে সময় ব্রিটেনের সঙ্গে ভারতবর্ষের কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই হয়, যা ঐতিহাসিক এবং নজিরবিহীন। মনে রাখবেন ভারত কিন্তু এখনো আমেরিকার দেওয়া চুক্তি অনুসারে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সই করেনি। আমেরিকার সঙ্গে চুক্তি সই হবে কি হবে না একাধিক টানাপোড়েন যখন বাজারে ভাসছে, ঠিক তখনই ব্রিটেনের সঙ্গে এই ধরনের চুক্তি সই আমেরিকাও কিন্তু বড় ঝটকা খেতে বাধ্য হয়েছিল সে সময়। অর্থাৎ ব্রিটেন বুঝিয়ে দিয়েছিল আন্তর্জাতিক স্তরে ভারতের পাশে কেউ থাকুক বা না থাকুক, ব্যবসায়িক স্বার্থে, দুই দেশের ব্যবসায়িক স্বার্থে অন্তত দুই দেশ একসঙ্গে চলবে। আর এই মুহূর্তে বাংলাদেশকে ট্রেড বয়কটের ডাক দিয়েছে ভারতবর্ষ। কেন ট্রেড বয়কট? কারণ বাংলাদেশের ট্রেড ব্যবসায়ীরা, মানে ব্যবসা বাণিজ্য যারা করেন, তারা ভারতের ল্যান্ড পোর্ট আর ব্যবহার করতে পারেন না, তারা ভারতবর্ষে জিনিসই আর পাঠাতে পারছেন না। মোদিজি তার দল বল নিয়ে বসা ছিল, ইউনূস স্যার ঢুকতেছে, মনে আছে সবাই দাঁড়ায় যাইতেছে, আর এখানে ইউনূস স্যার নিজেই ঘর থেকে বের হয়ে তারেক রহমান সাহেবকে রিসিভ করলো। ব্যাপারটা কিন্তু বুঝে নিয়েন, এটাই হলো ভালোবাসা। দুজনের দেখা হওয়াটা খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভালো লাগছে, কিন্তু এই দেখাটা কি শেষ দেখা? আবার হবে তো দেখা, এই দেখা শেষ দেখা নয় তো। এটা কি শেষ দেখা? আবার দেখা হতে পারে। মিল মহব্বত হয়েছে, একটু মিল মহব্বত হয়েছে। এবং প্রথম যখন দেখা হইলো, দেখেন একটা জিনিস খেয়াল করে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি কিন্তু দরজা থেকে বের হয়ে যায়, উনি যখন বুঝতে পারছে যে আমার রুমের সামনে চলে আসছে, উনি বের হয়ে যেয়ে হাত মিলাইলেন এবং দুজনে এত সুন্দরভাবে কথা বললেন। প্রথম কথাটা ছিল যে মা আপনাকে সালাম দিছে, এবং ইউনূস স্যারও আবার সালাম জানালেন বেগম খালেদা জিয়াকে। তারপরে বসলো, ওয়েদার নিয়ে কথা বললো যে সকালের ওয়েদারটা খুবই ভালো। তারেক রহমান সাহেব আবার বললো দুপুরের দিকে একটু গরম পড়বে। এবং তারেক রহমান সাহেবের বসাটা ভাই, ওই বসার মধ্যেই বোঝা যায় যে ভক্তি শ্রদ্ধা। হাত দুইটা রাখছে নিজের রানের উপরে, ঠিক এভাবে। তারপরে কথা বলছে এবং মুখে হাসি ছিল, ইউনূস স্যারেরও হাসি ছিল। গেছিল কিন্তু প্রেস সচিব ডক্টর খলিলুর রহমান, আমির খসরু সাহেব, আরো একজন ভদ্রলোক ছিল, আরো দুজন ছিল। ওনারা আধা ঘন্টা ছিল, সবাই মিলে আধা ঘন্টা কথা বলছে। তারপরে ওনাদেরকে সসম্মানে বের করে দুইজনে, মানে দুই নেতা 1 ঘন্টা আলাপ করছে। কিন্তু ওই 1 ঘন্টা আলাপ কি এটা কিন্তু আমরা জানি না। বাইরে আসা প্রেস সচিব এবং খলিলুর রহমান সাহেব এবং আমির খসরু সাহেব, আরো এক ভদ্রলোক ছিল, উনি কোনো কথা বলে নাই। মজার ব্যাপার কি জানেন? বাইরে এসে তো প্রেস সচিবেরই কথা বলার কথা, কিন্তু কথা বললো ডক্টর খলিলুর রহমান এবং তার পাশে বসা আমির খসরু, যে আমির খসরু সাহেব তার পদত্যাগ চাইছিল।
কিন্তু ডক্টর খলিলুর রহমান সাহেবই সব কথার উত্তর দিছে। আর আমির খসরু সাহেবের মুখে হাসি ছিল না, কিন্তু তারেক রহমান সাহেব যখন হোটেল থেকে বাইরে আসতেছে তখন কিন্তু ওনার মুখে হাসি ছিল। পুরো প্রেস দাঁড়ায় ছিল, উনি হাত নেড়ে চলে গেছে, উনি কোনো কথা বলে নাই। কথা বলার জন্য ওই যে ওনাদেরকে দিছে। ওইখানে কি কথা হয়েছে? ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন হইতে পারে, দুই নেতা এটা সিদ্ধান্ত নিছে। খুবই ভালো কথা। তবে এখানে বিরাট বড় কিন্তু আছে। কিন্তুটা কিন্তু বলছে, সে কিন্তুটা কি? জুলাই সনদপত্র। হ্যাঁ, আমির খসরু সাহেব বলছে এই জুলাই সনদপত্রের প্রশ্নের উত্তরটা কিন্তু আমির খসরু সাহেব দিছে। উনি খুব সুন্দরভাবে বলছে সব দল মিলে এটা সিদ্ধান্ত নিবে। আর ডক্টর খলিলুর রহমান সাহেব ওই প্রশ্নের উত্তর দিছে নির্বাচন কবে। উনি বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হইতে পারে। ডিসেম্বরে যে নির্বাচনটা চাচ্ছিল সবাই মাথা গরম কইরা, তারা কিন্তু একটু চুপসে গেছে। কিন্তু চুপসে গেল মেনে নিবে, যেহেতু নেতায় নেতায় কথা হয়েছে। দেখেন, এতদিন বলতেছিলাম যে উনি প্রতিনিধি পাঠায় লন্ডন থেকে, ওনারা কি বলে বাইরে হিসাবে, ওনারা ফোনে কি বুঝায়, এটাতে জমতেছে না ব্যাপারটা। দূরত্বটা দিন দিন বাড়তেছিল, কিন্তু এমন একটা জায়গায় ঠেকে গেছিল যে এই সরকারের আন্ডারে নির্বাচন করব না আমরা। হ্যাঁ, বলছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আন্ডারে নির্বাচন করব না। আজকে কিন্তু সেরকম কোনো কথা হয় নাই। দেখেন, নেতায় বসার পর 1 ঘন্টায় কি কথা হয়েছে ওনাদের মধ্যে জানি না, এটা কেউ কোনোদিন জানতেও পারবো না। তবে কিছু একটা তো হয়েছে, যার জন্য বলছে আমি চেষ্টা করব, বিচারের কার্যক্রম এগিয়ে আনার চেষ্টা করবে, তারপরে নির্বাচন। এখন কথা হয়েছে কি জানেন? দেখেন, আমাদের দেশের রাজনীতি আন্তর্জাতিক ময়দানে চলে গেছে। যে আলাপগুলা করার কথা বাংলাদেশে বৈশা, ওই আলাপগুলা এখন হইতেছে লন্ডনে বৈশা। দেশের মাটিতে কিন্তু মীমাংসা হইল না, হইল বিদেশের মাটিতে। বা চিন্তা করছেন বাংলাদেশ কোথায় চলে গেছে? ভালো ভাই, ভালো, সব পজিটিভলি নেন। তবে কথা একটা আছে ভাই, বাংলাদেশে কি আর কোনো দল নাই? 2 গাড়ি সেনাবাহিনী গেছে শুধুমাত্র একজন নেতা ভিপি নুরুকে তার রাজনৈতিক প্রতিপক্ষ অবরুদ্ধ করে রেখেছে তা থেকে উদ্ধার করতে। কিন্তু ভিপি নুরুই ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে পুলিশ এসেছে, সেনাবাহিনী এসেছে, কিন্তু তারা এখনো ভিপি নুরুর ভাষায় সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি। সমস্যার শুরু কোথায়? সমস্যা গলাচিপা থানায় গত কয়েক মাস ধরেই চলছে। মানে যে মাত্র এই অক্টোবরে তারেক রহমান বলে দিয়েছেন যে নির্বাচন হলে বিএনপির প্রার্থী হবেন এই গণ অধিকার পরিষদ নেতা, তারপর থেকেই সমস্যা চলছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আরো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কতটা ঘোরতর হয়ে উঠতে পারে তার একটা উদাহরণ তৈরি হয়ে গেল সম্ভবত বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার ভোর রাতে গলাচিপায়। পটুয়াখালী 3 আসন ভিপি নুরুর আসন বলে, মানে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নুরু হিসেবে যিনি পরিচিত, সেই নুরুল হক নুরুর আসন বলে, যেটিকে তারেক রহমান রুহুল কবির রিজভির মাধ্যমে চিঠি দিয়ে গত অক্টোবরেই নিশ্চিত করেছেন যে তিনিই হবেন বিএনপির প্রার্থী এবং নুরুল হক নুরুর পক্ষেই যাতে বিএনপির সকল নেতাকর্মীরা সেখানে কাজ করেন। বৃহস্পতিবার রাত 11টার দিকে ফেসবুক ভেরিফাইড পেজে নুরুল হক নুরু স্ট্যাটাস দিয়ে বলেন যে তাকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া নামক এলাকায় তাকে বিএনপির নেতা হাসান মামুনের অনুসারীরা অবরুদ্ধ করে রেখেছেন। এবং এরপর জানা যাচ্ছে যে পুলিশ এবং সেনাবাহিনীও কিছুক্ষণ দ্বিধা করেছে যে তারা অবরুদ্ধ অবস্থা থেকে আসলে নুরুল হক নুরুকে উদ্ধার করতে যাবে কিনা, মানে গণ অধিকার পরিষদ আর বিএনপির মধ্যকার এই বিতণ্ডার ভেতরে তারা ঢুকবে কিনা। তারা বরং গণ অধিকার পরিষদকে এমন পরামর্শ দিয়েছিল। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে। এবং এইখানের মধ্যে কয়েকটা কিছু সংখ্যক মন্তব্য আছে যেই মন্তব্যগুলো কিনা বাংলাদেশের মানুষকে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে এবং বাংলাদেশের মানুষকে ভুল পথে নিচ্ছে। এইগুলা কথায় আপনারা শুনবেন না। এবং এই নিউজগুলা কিন্তু তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ায় যাতে করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং তাদের ফায়দাগুলো তারা লুটে নিতে পারে। দর্শক শ্রোতায়, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।